মৌলভী আবুল বশার নামে, যিনি এলাকায় সকলের শ্রদ্ধার পাত্র। ওনাকে আমরা দেখেছি এই সরকারের ক্ষমতার সময় এই জনাব আব্দুল্লাহ কানু ঈদগাহে বাজারে অসংখ্যবার অপমান করেছে, গালাগালি করেছে, রাতের অন্ধকারে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে ওনাকে জেলও খাটিয়েছেন। আব্দুল হাই ভূঁইয়া কানু ওনারই নিজের বাড়ির, ওনার প্রতিবেশী, ওনার চাচাতো ভাই মরহুম নুরুল ইসলাম ভূঁইয়া চন্দন, উনি বাড়ি ছেড়ে চলে গেছেন অত্যাচারে। ওনার প্রতি, ওনার গায়ে হাত দেয়া হয়েছে। ওনার ছেলে আমির হামজা 14 বছর পরে এইবার দেশে এসেছে 5ই আগস্টের পরে। ওনারই পাড়ার সালে আহমদ, যিনি যার বাবা আমাদের বাজারে ব্যবসা করতেন, ওনার খুব কাছের, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। আজিজুল হক ভাবলুল নামে একজন ছাত্র ছিল, যে এখন প্রবাসী, সে মা 3 থেকে 4 বার, ওনার বাড়ির পাশের ছেলে, ওনার ছেলে পেলে গিয়ে তাকে হামলা করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। পার্শ্ববর্তী প্রোগ্রামের শিমুলের বাড়িতে হামলা করা হয়েছে, তার মাকে মারধর করা হয়েছে, মোবাইল ছিনতাই করা হয়েছে। কারা করেছে? গত যে অ্যাটাক করেছে জামু, পাশের গ্রাম জামুকরা নামে একটা গ্রাম, উনিও আমি জানি মুক্তিযোদ্ধা ছিলেন, কাজী ফরিদ, ওনাকে একটা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে শারীরিকভাবে আঘাত করা হয়েছিল এবং মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এ ধরনের অসংখ্য ঘটনা আজকে এলাকাবাসী আমাকে জানিয়েছে এলাকা থেকে, এবং ঘটনাগুলোর এসব সত্যতা আমি ঘটনাগুলো কারা নিজেও জানি। ঘটিয়েছে? এবং ওনার নিজ দলের এক নেতা, আমি আপনাকে বলি, চট্টগ্রামের প্রভাবশালী যুবলীগ নেতা ছিল আরশাদুল ইসলাম শাহিন। এই শাহিনের সাথে ওনার রাজনৈতিক মতবিরোধের কারণে, শাহিন ওনার ভাগিনাও হয়, ভাগ্নে, হ্যাঁ, ওনার চাচাতো বোনের ছেলে অথবা ফুফাতো বোনের ছেলে। এই শাহিনকে কারাগারে ঢোকার পিছনে এই জনাব আব্দুল্লাহ ভূঁইয়ার অবদান ছিল, এবং সেই কারাগারেই আব্দুল্লাহ, এই শাহিন মারা গেছে। এবং শাহিনের অনুসারীরা এখনো দাবি করে যে শাহিনকে কারাগারে হত্যা করানো হয়েছে। সর্বশেষ 2016 সালে হুম। যুবলীগ কর্মী রানাকে হত্যা করানো হয়েছে, যেটার মামলা এখনো চলমান। একটি বিষয় আমি খুব দ্বিধাহীন চিত্তেই বলতে চাই, যেহেতু আমি আহ, স্থানীয় এলাকায় বড় হয়েছি, আমি জানি আজকের যে নিন্দনীয় ঘটনাটি ঘটে গেছে, এটি আসলে একজন মুক্তিযোদ্ধার প্রতি লক্ষ্য করে ছিল না, এটি কনফার্ম। এই ক্ষেত্রে আমাদের দেশের মিডিয়া অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কারণ একটি খবর বা একটি ভিডিও ক্লিপ আসার সাথে সাথেই একজন মুক্তিযোদ্ধাকে অপদস্থ, জুতার মালা, এটা আমাদেরকে জাতীয় ইমেজকে নষ্ট করে দেয়। আমরা গত 16 বছর আমাদের মিডিয়াগুলো যেভাবে এক পেশে, এক দেশদর্শী সংবাদ পরিবেশন করেছে, এখনো আহ সেই দৃষ্টিভঙ্গি থেকে কিছু কিছু মিডিয়া হয়তো বেরিয়ে আসতে পারেনি। আমাদেরকে সবার আগেই একটি ঘটনা শোনার সাথে সাথেই সত্যের পিছনে যাওয়া উচিত। সত্য যার বিপক্ষে যায় সেটি বলতে পারার মতো সততা আমাদের মধ্যে থাকা উচিত। আমরা আসলে উট পাখির মতো মাথা গুঁজে 16 বছর ছিলাম। সত্য অনেকে বলেনি, হয় জেনে বলেনি অথবা নিজেকে সেভ করার জন্য বলেনি। এইবার ছাত্ররা আমাদের মুখ খুলে দিয়েছে, আমাদেরকে কথা বলতে শিখিয়েছে। আমরা আশা করি যে সমাজের যেখানেই অন্যায় ঘটবে, বিবেকবান মানুষ দল মত নির্বিশেষে সকল চিন্তার ঊর্ধ্বে উঠে অন্যায়ের প্রতিবাদ করবে। আজকের ঘটনাটি সমর্থন না করেই বলছি যে এটা নিয়ে দেশব্যাপী মিডিয়াতে মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে মর্মে যেই ন্যারেটিভ দেয়া হচ্ছে, এইটিও এক ধরনের পক্ষপাতিত্ব, এক দেশদর্শী। এটি তাহলে মূল ঘটনার সাথে যাচ্ছে না। এখানে রাজনৈতিক সুবিধা অথবা সরকারকে বেকায়দা ফেলার একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি। সরকার সমালোচিত হবে যে এই সরকারের আমলে মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে এখানে নতুন ভাবে মাঠে নামানোর একটা ষড়যন্ত্র এখানে কাজ করছে। এখানে ব্যক্তির দোষকে ব্যক্তি হিসাবে দেখতে হবে, ব্যক্তি আসলে দোষ করেছে কিনা। ব্যক্তির সন্তানই এখানে উপস্থিত ছিলেন, বিপ্লব, আমি স্নেহ করি, ওই ব্যক্তির প্রতিও আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। যদিও আহ, মানে ক্ষতিগ্রস্ত ওই এলাকার, আসলে আমি যদি বলতেই যাই, আপনারা যদি খোঁজ খবর নেন, আজকে আমি যতদূর জানি অনেক টিভি মিডিয়া সেখানে গিয়েছে, প্রিন্ট মিডিয়ার লোকেরা গিয়েছে, আহ, প্রশাসনের লোকেরা, ডিবির 5টি টিম সেখানে কাজ করছে, জেলা পুলিশের সিনিয়র সকল কর্মকর্তা আজকে ঘটনাস্থলের এলাকায় গেছে। অনেকের সাথে আমারও ফোনে কথা হয়েছে, আমি খোঁজ খবর জানার চেষ্টা করেছি। ডিবির 5 থেকে 7টা টিম বিভিন্ন এলাকায়, আম, যাদেরকে ভিডিওতে পাওয়া গেছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। আমিও ওনাদের সাথে কথা বলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে ঘটনাটি কি। এবং সেখানেও তারাও বলছে যে ঘটনাটি আসলে এভাবে আহ, যারা ঘটিয়েছে বিক্ষুব্ধ, আমরা জানি একটা অতীত ঘটনার প্রতিশোধ নিতে ঘটিয়েছে, আমরা এটা সরেছি, কিন্তু এইভাবে ভিডিওটি কে করেছে এবং ভিডিও এভাবে সামাজিক মাধ্যমে ছড়ানো, এটা তো দেশব্যাপী, দেশের বাইরে একটা ভুল মেসেজ যাবে। এই জিনিসটি কোনোভাবে সমর্থনযোগ্য নয়। তবে একটি কথা, আমি ওই এলাকার নাগরিক হিসাবে যে তথ্যগুলো আমার জানি, যেহেতু আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ওনারা নির্মোহ বিশ্লেষণ করেছেন আহ ঘটনার আদ্যোপান্ত বা বাংলাদেশের প্রেক্ষিত দেখে,
কিন্তু বাস্তব ঘটনাস্থলের প্রেক্ষিত থেকে আমি যেটি বলতে চাই, হুম। বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ভূঁইয়া কানু, উনি মুক্তিযোদ্ধা হিসাবে সকলের কাছে সম্মানের যুক্ত, যেহেতু মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব মুক্তিযুদ্ধ। এবং সেই এলাকায় আপনারা জানেন সাতক্ষীরা এবং আমাদের এই কুমিল্লার একটা থানা 14 গ্রাম উপজেলা, এটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে জামাত এবং আওয়ামী লীগ সেখানে শক্তিশালী। 14 গ্রামে গত 16 বছরে 70টি ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। হুম। 70টি ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, এটি আমি জানি। এবং আজকে যারা ঘটনাস্থলে ছিল তাদের বাড়িও সেই ভাঙ্গার তালিকায় ছিল। তাদের বড় ভাইকে অপমান করা হয়েছিল। এবং এই স্কুলের পাশে, এই স্কুলেরই একজন সম্মানিত শিক্ষক, যিনি আমারও শিক্ষক ছিলেন, হুম। এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম, আমাদের আমরা যার কাছ থেকে মক্তবে পড়েছি, হাই স্কুলের যিনি ধর্মীয় শিক্ষক ছিলেন, মৌলভী আবুল বশার নামে, যিনি এলাকায় সকলের শ্রদ্ধার পাত্র, ওনাকে আমরা দেখেছি আহ, উম, এই সরকারের ক্ষমতার সময় এই জনাব আব্দুল্লাহ কানু ঈদগাহে বাজারে অসংখ্যবার অপমান করেছে, গালাগালি করেছে, রাতের অন্ধকারে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে ওনাকে জেলও খাটিয়েছেন। হুম। তো মানুষ তো আমাদের ঐতিহ্যগতভাবে আমরা আসলে প্রতিশোধ পরায়ণ, আমরা তো প্রতিশোধের একটা ক্ষোভ মানুষের থাকে। আমরা আইনকে শ্রদ্ধা করতে শিখিনি, কারণ আমাদের আইন তো আইনের গতিতে এত বছর চলেনি। আমাদের কোর্ট কাচারিগুলো ছিল বিরোধী দলের দমনের একটা হাতিয়ার। আমাদের বিরোধী দল কারো প্রতি অন্যায় হলে সে বিচার পাবে, এরকম জায়গা তো ছিল না। আমরা সেই বাংলাদেশকে, হুম। 5ই আগস্ট যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা কামনা করি এখন আর কারো প্রতি মব জাস্টিসও হবে না, আইন কেউ তার নিজের হাতে তুলে নেবে না। এমন একটি কালচার যদি তৈরি করা যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো, প্রতিশোধের নেশাগুলো থাকবে না। মানুষ একজন অন্যায় করবে, মানুষ আইনের কাছে যাবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইনের প্রতি তার নির্ভরতাটা বাড়াতে হবে। আমরা আশা করি আমাদের যারা অপরাধ এইবারের করেছে সরকার, তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতেই হবে। আমরা অবশ্যই সেদিকে অবশ্যই, নজর কারণ রাখবো, সেদিকে নজর রাখবো, কারণ এই মব জাস্টিস কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এটা ব্যক্তিগতভাবে আমিও এ ব্যাপারে কথা যিনি বলবো। যতটুকু অন্যায় করেন তাকে ততটুকু প্রায়শ্চিত্ত ভোগ জি, করতেই হবে। অবশ্যই অবশ্যই, কারণ এটাতে আমাদের এই বর্তমানে পুরো বিশ্বেই আপনি যে একটি তথ্য শুধু বলে বলছেন। রাখি, একটি তথ্য শুধু বলে রাখি, আশেপাশের এলাকায় আপনারা যদি খোঁজ খবর নেন, সাংবাদিক বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, আহ, আশেপাশের এলাকায় জনগণের সাথে কথা বললে, মুক্তভাবে কথা বললে প্রকৃত সত্য বেড়ে আসবে। মিডিয়া নিশ্চয়ই এটা নিয়ে আরো প্রতিবেদন করবে। আমি মিডিয়া বন্ধুদের প্রতি, মিডিয়ার প্রতি অনুরোধ করব, একটি নির্মোহ তথ্য সংগ্রহ করে স্থানীয় মাঠ থেকে আপনারা অবশ্যই পত্রিকায় রিপোর্ট করবেন। আমরা যেন আমরা যেন শুধুমাত্র মতভেদের কারণে আমাদের দেশকে, আমাদের জাতিকে ছোট না করি। আমরা 16টি বছর অনেক পিছিয়েছি। আমরা নতুন করে আর রাজনৈতিক কোনো বিভাজন চাই না। মানুষের মত প্রকাশের স্বাধীনতা আমরা চাই, যে যত ভিন্ন মতেরই হোক তার প্রতি কোনো অপরাধ করা হবে না। কেউ অপরাধ করলে আইনগতভাবে তার প্রতি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এই জনাব, আমি একটু আগে আমি বেশ কিছু তথ্য পেয়েছি, জনাব এই আব্দুল হাই ভূঁইয়া কানু, ওনারই নিজের বাড়ির, ওনার প্রতিবেশী, ওনার চাচাতো ভাই মরহুম নুরুল ইসলাম ভূঁইয়া চন্দন, উনি বাড়ি ছেড়ে চলে গেছেন অত্যাচারে। ওনার প্রতি, ওনার গায়ে হাত দেয়া হয়েছে। ওনার ছেলে আমির হামজা 14 বছর পরে এইবার দেশে এসেছে, 5ই আগস্টের পরে। ওনারই পাড়ার সালে আহমদ, যিনি যার বাবা আমরা আমাদের বাজারে ব্যবসা করতেন, ওনার খুব কাছের, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। আজিজুল হক ভাবলুল নামে একজন ছাত্র ছিল, যে এখন প্রবাসী, সে মা 3 থেকে 4 বার, ওনার বাড়ির পাশের ছেলে, ওনার ছেলে পেলে গিয়ে তাকে হামলা করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। পার্শ্ববর্তী সনপুর গ্রামের শিমুলের বাড়িতে হামলা করা হয়েছে, তার মাকে মারধর করা হয়েছে, মোবাইল ছিনতাই করা হয়েছে। কারা করেছে? যে অ্যাটাক করেছে পাশের গ্রাম জামুকরা নামে একটা গ্রাম, উনিও আমি জানি মুক্তিযোদ্ধা ছিলেন, কাজী ফরিদ, ওনাকে একটা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে শারীরিকভাবে আঘাত করা হয়েছিল এবং মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এ ধরনের অসংখ্য ঘটনা আজকে এলাকাবাসী আমাকে জানিয়েছে, এলাকা থেকে, এবং ঘটনাগুলোর এসব সত্যতা আমি ঘটনাগুলো কারা নিজেও জানি। ঘটিয়েছে? এবং ওনার নিজ দলের এক নেতা, আমি আপনাকে বলি, 14 গ্রামে প্রভাবশালী যুবলীগ নেতা ছিল আরশাদুল ইসলাম শাহিন। এই শাহিনের সাথে ওনার রাজনৈতিক মতবিরোধের কারণে, শাহিন ওনার ভাগিনাও হয়, ভাগ্নে, হ্যাঁ, ওনার চাচাতো বোনের ছেলে অথবা ফুফাতো বোনের ছেলে। এই শাহিনকে কারাগারে ঢোকার পিছনে এই জনাব আব্দুল্লাহ ভূঁইয়ার অবদান ছিল। এবং সেই কারাগারেই আব্দুল্লাহ, এই শাহিন মারা গেছে। এবং শাহিনের অনুসারীরা এখনো দাবি করে যে শাহিনকে কারাগারে হত্যা করানো হয়েছে। সর্বশেষ 2016 সালে হুম। যুবলীগ কর্মী রানাকে হত্যা করানো হয়েছে, যেটার মামলা এখনো চলমান। তো এই বিষয়গুলো সামনে আসলে আমরা যেটা বলবো, যে আজকের ঘটনাকে আমরা কেউ জাস্টিফাই করব না। আহ, সরকার প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে, পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে, আমরা এটার নিন্দা জানাই, এটির বিচার চাই। একই সাথে
শুধুমাত্র একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে বলে আমরা যদি সঠিক তথ্য, সঠিক ঘটনা প্রবাহ তুলে না ধরি, তাহলে আমরা আর সমাজে 5ই আগস্টের আমাদের অর্জনটা কি? আমরা প্রকৃত ঘটনা এবং প্রকৃত অপরাধীকে যেন নিন্দা করতে শিখি। আর অবশ্যই। আরেকটি বিষয়, আজকের আলোচনার যে বিষয়বস্তু, আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আমাদের আহ, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে ফেরত চেয়েছেন, এবং আমি যদ্দূর জানি বাংলাদেশ ভারতে বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, এবং ভারত আইনগতভাবে বাংলাদেশের দাবি করা যে কোনো আসামিকে ফেরত দিতে বাধ্য, এবং এই সরকার সেটি করে এদেশের ছাত্র জনতার আবেগের প্রতি শ্রদ্ধা দেখাবে, ছাত্র জনতার রক্তের প্রতি সম্মান দেখাবে, এমনটি আশা করি। এবং সরকার যে কোনো ফাঁদে পড়ে আশা করি পথ হারাবে না।